গুড আফটারনুন ক্লাস 12। গতদিন আমরা বায়োমলিকিউলস বা জৈব অণুসমূহ এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আমরা সেখানে প্রথমে গতদিন আমরা ডেফিনেশনসগুলো দেখেছিলাম, অ্যানোমাস, এপিমাস, টাইপস দেখেছিলাম। কার্বোহাইড্রেটটা আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? কার্বোহাইড্রেটের যে কমপ্লিট করে দেবো আজকে আমরা। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টু টাইপস অফ সুগার মলিকিউলস আর দেয়ার, ওয়ান ইজ পেন্টোজেস, আদার ওয়ান ইজ হেক্সোজেস। তো পেন্টোজেস আমরা এখন পড়ছি। পেন্ট কথাটা আছে অর্থাৎ এখানে 5 কার্বনস আছে। তো 5টা কার্বন পরমাণু দিয়ে তৈরি এই সমস্ত সুগার মলিকিউলসগুলো। এবং এদের যদি আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলাটা দেখো তাহলে দেখতে পাবে C5H10O5 এদের সংকেতগুলো হবে। এই পেন্টোজেস আবার দু ধরনের হয়। এটা হচ্ছে এক ধরনের অ্যালডোপেন্টোজেস আর একটা হচ্ছে কিটোপেন্টোজেস। অ্যালডোপেন্টোজেসে পেন্টোজেস আছে অর্থাৎ 5 কার্বনস তো আছেই, তাছাড়া যেটা আছে এই ALD ওয়ার্ডটা এসছে আমাদের অ্যালডিহাইড থেকে, তাহলে there is a presence of CHO group here. ওকে, যেমন ধরো রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ, দিস আর দ্য এক্সাম্পলস বা উদাহরণ। এখানে একটা স্ট্রাকচারও দেখানো হয়েছে। এখানে দেখো একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর বাকি সমস্ত কার্বনসের সঙ্গে কিন্তু হাইড্রক্সিল গ্রুপ কিন্তু মাস্ট, হাইড্রক্সিল গ্রুপটা মাস্ট। এখানে আমরা তাহলে এই স্ট্রাকচার থেকে, এই পেন্টোজ অ্যালডোপেন্টোজ থেকে আমরা কটা হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি? 4টে হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি। তাই আমাদের এটা হচ্ছে টেট্রাহাইড্রক্সিল। ওকে, টেট্রাহাইড্রক্সিল অ্যালডিহাইডও আমরা বলে থাকি। নেক্সট আমরা দেখব কিটোপেন্টোজ। কিটোপেন্টোজের এক্সাম্পল রাইবোলোজ এন্ড জাইলুলোজ। এখানে কি হবে? এখানে 5টা কার্বনের সাথে সাথে আমরা একটা কিটো গ্রুপ পেয়ে যাব। যেহেতু কিটো গ্রুপ তো টার্মিনাল গ্রুপ নয়, সেহেতু চেনের মাঝামাঝি কোথাও থাকবে। যেমন ধরো এখানে আমরা পেয়েছি এই স্ট্রাকচারটাতে এই কিটো গ্রুপ, আর দুদিকে আমরা কিন্তু পাচ্ছি আমাদের অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে? টার্মিনাল এন্ডসে প্রাইমারি অ্যালকোহল গ্রুপস, আর বাকি যেটা রয়ে যাচ্ছে আমাদের কার্বন, সেই কার্বনগুলো কিন্তু অ্যাসিমেট্রিক বা কাইরাল কার্বন। এখানে আমরা 2টো কাইরাল কার্বন পাচ্ছি। অ্যালডোপেন্টোজেসে আমরা 3টে কাইরাল কার্বন পাচ্ছিলাম। আমরা স্টার মার্ক দিয়ে ডিনোট করি, জানো তোমরা, কাইরাল কার্বনকে, ঠিক আছে? তাহলে এটা আমরা বলতে পারি অপ্রতিসম কার্বন এগুলো, ঠিক আছে? অ্যালডোপেন্টোজেসের ক্ষেত্রে 3টে অপ্রতিসম কার্বন রয়েছে এবং কিটোপেন্টোজের ক্ষেত্রে 2টো আমরা অপ্রতিসম কার্বন পাচ্ছি। নেক্সট আমরা ক্যাটাগরাইজ যেটা করেছিলাম হেক্সোজেস। বুঝতেই পারছো এখানে 6 কার্বনস থাকবে এই সুগার মলিকিউলসগুলো। এটা আমাদের অ্যালডোহেক্সোজ, যেটা বেসিক্যালি ওটাই পড়তে হবে আমাদের। যেমন ধরো যে ন্যাচারালি অকারিং আমরা যেটা জানি গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, ফ্রাক্টোজ। ওকে, fructose would be ketohexose. Okay, fructose would come under ketohexose. Other than that, glucose, mannose, galactose এই সমস্তগুলোই আমাদের অ্যালডোহেক্সোজের মধ্যে আসছে। তো আবার অ্যালডিহাইড ওয়ার্ডটা আছে, তাই আমাদের CHO গ্রুপ পেয়েছি আমরা, ঠিক আছে? বাকি সমস্ত কার্বন কিন্তু আমরা হাইড্রক্সিল গ্রুপগুলো পাবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 5টা হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি, তাই আমরা লিখবো পেন্টাহাইড্রক্সিল অ্যালডিহাইড হচ্ছে আমাদের এই সুগার টাইপটা। আর আমাদের কাছে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন কটা রয়েছে? এখানে দেখো 1 2 3 4 রয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমার অপটিক্যাল আইসোমার বের করতে হয়, গতদিন আমরা এই ফর্মুলাটার ব্যাপারেও দেখেছিলাম, অপটিক্যাল আইসোমার বের করতে হয়, তাহলে আমরা কি করব? 2 টু দি পাওয়ার n equals to 2 to the power 4, that is nothing but 16। তাহলে 16 নাম্বার অফ অপটিক্যাল আইসোমার্স আমরা পাবো। এই যে আমরা কিছুক্ষণ আগে অ্যালডোপেন্টোজ আর কিটোপেন্টোজ দেখেছিলাম, সেই ক্ষেত্রেও তোমরা সেইভাবেই বের করতে পারো ফর্মুলা থেকে। নেক্সট আমরা পড়ছি ন্যাচারালি অকারিং গ্লুকোজ, আর যেটাকে বলছো প্রাকৃতিজাত গ্লুকোজ, যেটা অবটেন করা হচ্ছে। সেখানে আমরা কি পড়বো? বেসিক্যালি আমরা তো দেখেই নিয়েছি যেটা এটা অ্যালডোহেক্সোজ, অর্থাৎ এর 6টা কার্বনস রয়েছে। দেখো এখানে 6টা কার্বন রয়েছে, 1 2 3 4 5 and 6। ওকে, এই 6টা কার্বন রয়েছে। আমরা এই গ্লুকোজটাকে ডি প্লাস ফর্মে পাই। ন্যাচারালি অকারিং গ্লুকোজকে, প্রকৃতিজাত গ্লুকোজকে আমরা ডি প্লাস ফর্মে পাই। তো ডি ওয়ার্ডটা কোথা থেকে এসছে এটা আমরা গতদিনও আলোচনা করেছিলাম। এখানে আমাকে কোন কার্বনটার সাথে গ্লিসারলডিহাইডের তুলনা করতে হবে সেটা আমি বলে দিই। এটা আমাদের গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন এটি, ঠিক আছে? এই কার্বনের OH গ্রুপটা যদি ডান দিকে রাইট সাইডে থাকে, যেমন এখানে আছে,
সেক্ষেত্রে এটার হবে ডি কনফিগারেশন, ক্যাপিটাল ডি কনফিগারেশন। যদি OH গ্রুপটা লেফট সাইডে থাকতো তাহলে সেটা হবে এল কনফিগারেশন। আর এটাও মাথায় রাখো যে এই গ্লিসারলডিহাইডটা কিন্তু ন্যাচারালি অকারিং বা প্রকৃতি থেকেই পাওয়া। এটার সঙ্গে আমরা বাকি সমস্ত সুগার মলিকিউলসের তুলনা করে থাকি। যখন আমরা গ্লুকোজের তুলনা করব তখন আমরা কোন কার্বনটাকে দেখব? এখানে কিন্তু আমাদের 4টে কাইরাল কার্বন আছে, আমরা তো এক্ষুনি দেখলাম, কিন্তু সর্বোচ্চ যেটা আমাদের যার নাম্বারিংটা বেশি হবে বা সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট যে অপ্রতিসম কার্বন, সেটা কি? সেটা হচ্ছে এই কার্বনটা। কেন? এখান থেকে স্টার্ট করলে 1 2 3 4 and 5, ওকে, and this is 6. তো fifth carbon is the এটা হচ্ছে the highest number of the chiral carbons we are getting. এখানে এই কার্বনের তুলনাটা তোমাকে করতে হবে। এই কার্বনের দেখা যাচ্ছে OH গ্রুপটা তো রাইট হ্যান্ড সাইডে আছে, অর্থাৎ ডি কনফিগারেশনের সঙ্গে এটা সমতুল্য হচ্ছে। তাহলে আমাদের এইটা কিন্তু ডি প্লাস গ্লুকোজ, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আর এটা তো স্পেসিফিক রোটেশন, প্লাস সাইনটা স্পেসিফিক রোটেশন বা আপেক্ষিক আবর্তনের মান অনুযায়ী হয়, সেটা তোমরা জানো। আপেক্ষিক যদি আমাদের যে আলোকটা পাঠানো হচ্ছে, সমতল সমবর্তিত আলোক, তার তলকে যদি ডান দিকে ঘোরায় পোলারিমিটারে, তাহলে আমরা, বা দক্ষিণাবর্তী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস লিখে থাকি, আর বাম দিকে ঘোরালে আমরা বামবর্তী লিখে থাকি, মাইনাস লিখে থাকি, ঠিক আছে। এরপরে আমরা দেখছি প্রিপারেশনের ল্যাবরেটরি মেথডে আমরা দেখছি সুক্রোজ মলিকিউল নেওয়া হয়েছে C12H22O11, তারকে হাইড্রোলাইসিস করে দেওয়া হয়েছে জলের মাধ্যমে ডাইলিউট H2SO4 এবং বা ডাইলিউট H2SO4 বা ডাইলিউট HCl অ্যাসিডিক মিডিয়ামে রাখা হয়েছে এবং 50 to 60 ডিগ্রি টেম্পারেচারে রিঅ্যাকশন করানো হচ্ছে। হাইড্রোলাইসিস কথার অর্থ জল ব্যবহার করা হচ্ছে, অ্যাসিডিক মিডিয়াম ব্যবহার করছে, টেম্পারেচার ব্যবহার করছে, যাতে করে এই মলিকিউলটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। তো আমরা দুভাগে ভাগ করে আমরা কি পেয়েছি? 1 molecule of glucose with C6H12O6 is the formula, and fructose is also C6H12O6, দুটোর আণবিক সংকেতই এক। নেক্সট আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল মেথড। এই ইন্ডাস্ট্রিয়াল মেথডে আমরা দেখব স্টার্চকে যখন হাইড্রোলাইসিস করানো হচ্ছে, আর আমি হাইড্রোলাইসিস কি সেটা বললাম না, টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস দেখে নাও, প্রেশারের n নাম্বার অফ গ্লুকোজ মলিকিউলস আমরা পাচ্ছি। এবারে আমরা দেখব আমরা কি করে ওপেন চেইন স্ট্রাকচার গ্লুকোজের পেলাম বা কি থেকে পেলাম। প্রথমে মাস স্পেকট্রোস্কোপিক যে স্টাডিজগুলো হয় সেখান থেকে আমরা আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা পেয়েছি C6H12O6। নেক্সট আমরা বলতে পারি যে এটা একটা সিম্পল চেইন, ব্রাঞ্চড নয়, এটা কোনো শাখা নেই। কিভাবে আমরা বলতে পারি? আমরা দেখো, এটা আমাদের কিন্তু গ্লুকোজ মলিকিউল, এই 4টে CH যে মধ্যেখানে রয়েছে আমাদের কাইরাল কার্বনসগুলো, সেগুলোকে একসাথে এখানে লেখা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে। এটা আমাদের গ্লুকোজ। তো এই গ্লুকোজকে যখন আমরা সোডিয়াম অ্যামালগাম দিয়ে যখন রিঅ্যাকশন করানো হচ্ছিল তখন আমরা সরবিটাল পাচ্ছিলাম, ঠিক আছে। সরবিটাল পাওয়ার, আর সেটাও সিম্পল চেনেই হয় সরবিটাল। তো আমরা এখান থেকেই বুঝতে পারছি যে জাস্ট CHO গ্রুপটা রিডাকশন হয়ে CH2OH গ্রুপে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো দ্যাট গিভস আস দ্যাট দিস ইজ আ সিম্পল চেইন। নেক্সট বিক্রিয়ায় আমরা কি করেছি? গ্লুকোজকে HI এবং রেড ফসফরাস অ্যাট আ হাই টেম্পারেচার আমরা যখন রিঅ্যাকশন করানো হয়েছে, আমরা তখন পাচ্ছি N-হেক্সেন স্ট্রেট চেইন, আর একটা পাচ্ছি হচ্ছে 2-আয়োডোহেক্সেন। এখান থেকেও আমরা বুঝতে পারি যে এটা আমাদের সিম্পল চেইন, কোনো ব্রাঞ্চড নয়। নেক্সট রয়েছে প্রেজেন্স অফ অ্যালডিহাইডিক গ্রুপ। প্রেজেন্স অফ অ্যালডিহাইডিক গ্রুপে যে ফার্স্ট রিঅ্যাকশন করানো হয়েছে সেটা হচ্ছে গ্লুকোজ নিয়ে আমরা NH2OH হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে। সেখান থেকে দেখা গেছে জল এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দিস ইজ এলিমিনেশন রিঅ্যাকশন অ্যাকচুয়ালি, ওকে। এখানে NH2 এই যে H2 আর এই অক্সিজেনের CHO গ্রুপের O, এই দুটো বেরিয়ে যাচ্ছে ওয়াটার হিসেবে, এবং বাকি আমাদের ডাবল বন্ড অবশ্যই ফর্ম হবে, সেক্ষেত্রে এলিমিনেশন হচ্ছে যেহেতু, তো সেখানে ডাবল বন্ড NOH ফর্ম হয়েছে। এটা আমরা বলি গ্লুকোজ অক্সাইন, ওকে। তাহলে অ্যালডিহাইড গ্রুপটা রিঅ্যাক্ট করছে, তার মানে অ্যালডিহাইড যেমন আমাদের রিঅ্যাকশন দেখিয়েছিল, অ্যালডিহাইড চ্যাপ্টারে যেমন আমাদের হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে রিঅ্যাকশন দেখিয়েছিল, সেমনি এটাও দেখাচ্ছে।
আবার HCN এর সঙ্গে অ্যাডিশন রিয়াকশনও দেখাচ্ছে, যেমনটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ দেখিয়েছিল। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই স্ট্রাকচারে আমাদের অবশ্যই অ্যালডিহাইড গ্রুপ একটা রয়েছে, আর অ্যালডিহাইড গ্রুপ থাকলেই সেটা কিন্তু টার্মিনাল পজিশনেই হবে। HCN অ্যাডিশন রিয়াকশন হচ্ছে কিভাবে, H প্লাস আর CN মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? এবারে CN মাইনাস গিয়ে এই কার্বনের সঙ্গে রিয়াক্ট করছে, সঙ্গে যে অ্যাটাক করছে। অ্যাটাক করলে কি হবে, এখানে তো CHO বলতে কি C ডাবল বন্ড OH এইভাবে ছিল, তো CN যখন অ্যাটাক করছে তখন আমাদের এদিকে নেগেটিভ চার্জ হচ্ছে। নেগেটিভ চার্জ হলে আমাদের নেক্সট স্টেপটা যদি আমি দেখাতে পারি, দেখাচ্ছি। এখানে তো আমাদের CN অ্যাড হয়ে গেল, এখানে অলরেডি H ছিল, আর এটা আমাদের O মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এখানে এবারে O মাইনাসের সঙ্গে HCN এর যে H রয়েছে সেটা এবারে যুক্ত হবে। তাহলে দেখো কিভাবে স্ট্রাকচারটা চেঞ্জ হলো, C এর সঙ্গে OH রয়েছে এবং CN রয়েছে। তাহলে এখানে আমাদের সেই স্ট্রাকচারটাই পেয়েছি, এটার নাম গ্লুকোজ সায়ানোহাইড্রিন। তার মানে অ্যালডিহাইডের যে অ্যাডিশন রিয়াকশন সেটা এই স্ট্রাকচার দেখাচ্ছে। তাই আমরা ডেফিনেটলি বলতে পারছি যে ওপেন স্ট্রাকচারের সঙ্গে, যে আমরা ওপেন স্ট্রাকচার পেয়েছি তার সঙ্গে একটা CHO গ্রুপ একটা টার্মিনালে রয়েছে। নেক্সট আরও একটি বিক্রিয়া করে আমরা অ্যালডিহাইড গ্রুপের কে নির্ধারণ করেছি, সেটা হচ্ছে গ্লুকোজের সঙ্গে ব্রোমিন ওয়াটার, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ব্রোমিন ওয়াটার নেওয়া হয়েছে। দিস ইজ মাইল্ড, ওকে, নট স্ট্রং, মাইল্ড নেওয়া হয়েছে। তাই এখানে অ্যালডিহাইড গ্রুপ জাস্ট অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়েছে। আমাদের প্রাইমারি অ্যালকোহল গ্রুপকে কিন্তু অ্যাসিডে কনভার্ট করানো যায়নি, কারণ অক্সিডাইজিং এজেন্ট তো আমরা জানি অ্যালকোহল অ্যালডিহাইড সমস্তগুলোকেই অ্যাসিডে কনভার্ট করতে পারবে, এটা কিন্তু করতে পারেনি, তার কারণ দিস ইজ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। বাট উই আর ভেরি শিওর দ্যাট CHO group is there, because CHO group is present, then only it is getting oxidized to COH group, okay, and only one aldehyde group is present, that also we are sure of. Next we will go for the other things like what we have, okay, presence of hydroxy group. এখানে আমরা কি দিয়ে বিক্রিয়া করেছি সেটা দেখো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নেওয়া হয়েছে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিলে আমাদের অ্যালডিহাইড গ্রুপটা ছাড়া সমস্ত যে OH ছিল, প্রত্যেকটাতে তো OH ছিল এখানে, even the 6th carbon also has OH group, okay, 5 such carbons are there which have hydroxyl group। সেখান থেকে CH3CO জাস্ট যোগ হয়ে যাবে আর আমাদের ফর্ম হবে গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট। তো এটা তখনই সম্ভব যখন আমাদের হাইড্রক্সিল গ্রুপগুলো রয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রেজেন্স অফ প্রাইমারি অ্যালকোহল গ্রুপ। প্রাইমারি অ্যালকোহল গ্রুপটা আমরা কিভাবে বুঝেছি, দেখো ওখানে আমরা দেখেছিলাম যে আমাদের যখন আমরা গ্লুকোজ নিচ্ছিলাম, এটা আমাদের গ্লুকোজ, তখন আমরা দেখেছিলাম ওখানে ব্রোমিন ওয়াটারের সাথেই কিন্তু গ্লুকোনিক অ্যাসিডটা ফর্ম করছিল, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে HNO3 এর সঙ্গে বিক্রিয়া করলে গ্লুকোজ এই CHO এবং CH2OH এই দুই গ্রুপই কিন্তু COOH এ কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলে দুটো গ্রুপকেই অ্যাসিড গ্রুপে কনভার্ট করে দিতে পারছে। তো দিস ইজ নোন অ্যাজ স্যাকারিক অ্যাসিড অ্যাকচুয়ালি, ওকে, or it is also known as glutaric acid, okay, glutaric acid। আবার যখন আমরা গ্লুকোনিক অ্যাসিড নিয়েছিলাম, গ্লুকোনিক অ্যাসিড মনে আছে প্রিভিয়াস রিঅ্যাকশনে এই যে আমাদের অনলি CHO গ্রুপটা COOH এ কনভার্ট হয়েছিল, সেই গ্লুকোনিক অ্যাসিডকেও যখন বিক্রিয়া করানো হয়েছে HNO3 অক্সিডাইজিং এজেন্ট থেকে, তখন দেখা যাচ্ছে যে এই প্রাইমারি অ্যালকোহল গ্রুপটা অক্সিডাইজ হয়ে COOH গ্রুপ দিচ্ছে। অর্থাৎ আমরা ভেরি শিওর যে আমাদের কিন্তু একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আছে, আর সেটা কিন্তু এন্ডেই থাকা পসিবল, ঠিক আছে, টার্মিনালে। তাহলে আমরা টার্মিনালে আমরা পেয়ে গেলাম একটা CHO গ্রুপ আর একটা হচ্ছে CH2OH গ্রুপ। এই এস্টাবলিশমেন্ট হয়ে গেল আমাদের, আমরা পেয়ে গেছি CHO টার্মিনালে, CH2OH একটা টার্মিনালে, আর বাকি তো আমরা জানি যে হাইড্রক্সি গ্রুপগুলো রয়েছে, যেটা আমরা পেন্টাঅ্যাসিটেট ফর্মেশনে এটাতে দেখলাম। এবার আমরা দেখি ন্যাচারাল D+ গ্লুকোজের কনফিগারেশন। ন্যাচারাল ফিশার যে প্রজেকশন যে ফর্মুলাটা দিয়েছিল, তিনি দেখিয়েছিলেন এইভাবে, প্রত্যেকটা যেখানে জয়েনিং পাচ্ছ সেটাগুলো কার্বন, ঠিক আছে, কার্বনের সাথে তোমরা হাইড্রক্সি গ্রুপগুলো পাচ্ছ। দেখো 3rd কার্বনে শুধু H রয়েছে ডান দিকে, বাকি সমস্ত OH গুলো কিন্তু ডান দিকে রয়েছে, এটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ।
আর এটা আমাদের প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ, ঠিক আছে। তাহলে একটা প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আর একটা আমাদের অ্যালডিহাইড গ্রুপ টার্মিনালে থাকবে, আর বাকি সমস্ত হাইড্রক্সি গ্রুপ দিয়ে থাকবে। চারটে আমাদের কাইরাল কার্বনস হবে, ঠিক আছে। আর এই ন্যাচারালি ডি প্লাস গ্লুকোজ আবার আমাদের দু ধরনের আমরা পাবো, দুটো আইসোমার আমরা পাবো, সেটার ব্যাপারে পরে আলোচনা হচ্ছে। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিমিটেশনস অফ দ্য ওপেন চেইন স্ট্রাকচার। আর এই ওপেন চেইন স্ট্রাকচার দিয়ে আমরা খুব একটা বেশি খুশি ছিলাম না। তো সেই কি কি তার লিমিটেশন ছিল বা কি কি অসুবিধাগুলো হয়েছিল? ফার্স্ট থিং ইজ ইট ডাজন্ট শো অল দি রিয়াকশন অফ সিএইচও গ্রুপ। এই যে ধরো অ্যামোনিয়ার সাথে রিয়াকশন, সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে রিয়াকশন করে, সিএইচও গ্রুপ ন্যাচারালি করে, অন্যান্য সিএইচও গ্রুপ কন্টেনিং কম্পাউন্ডস করে, অ্যাডিশন প্রোডাক্টস দেয়, এইগুলো কিন্তু আমাদের গ্লুকোজ দিচ্ছিল না। যদিও কিছু রিয়াকশন সে দিচ্ছিল, আমরা এক্ষুনি দেখলাম প্রেজেন্স অফ অ্যালডিহাইড গ্রুপে আমরা দেখলাম HCN এর সঙ্গে অ্যাডিশন রিয়াকশনের, এগুলো দেখলাম, কিন্তু সমস্ত বিক্রিয়া দিচ্ছিল না। তাহলে আমরা ডাউটে ছিলাম যে এই সিএইচও গ্রুপটা কি ফ্রি অথবা কি বন্ডেড রয়েছে কিছুর সাথে। আর তারপরে আমরা দেখলাম যে গ্লুকোজ রিঅ্যাক্টস উইথ হাইড্রক্সিল টু ফর্ম অক্সাইম, যে ডাবল বন্ড NOH টা আমরা দেখলাম, কিন্তু গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট ডাজেন্ট। যখনই গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট তো সিএইচও গ্রুপটা ফ্রিই ছিল, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ পেন্টা অ্যাসিটেটটা কিন্তু সিএইচও, বাকি তো সমস্ত CHO CO CH3, কিন্তু ওই সিএইচও গ্রুপ কিন্তু তখন আর গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট ফর্ম করে যাওয়ার পরে কিন্তু আর হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করছিল না। তো সেটাও আবার সন্দেহ দিচ্ছিল যে এটা আমাদের অর্থাৎ সিএইচও গ্রুপটা কি ফ্রি রয়েছে কিনা, ঠিক আছে। থার্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ডি প্লাস গ্লুকোজ, আমরা দুটো ফর্ম পাই, আমি যেটা বলছিলাম, ডি প্লাস গ্লুকোজকে যখন জলে দ্রবীভূত ডি প্লাস গ্লুকোজকে যখন 303 কেলভিন টেম্পারেচারে ক্রিস্টালাইজ করা হবে, তখন আমরা একটা ফর্ম পাবো যেটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোজ। আর অন্য একটা টেম্পারেচারে 371 কেলভিন টেম্পারেচারে যখন আমরা ক্রিস্টালাইজ করব, তখন একটা অন্য ফর্ম পাবো, সেটা হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোজ। এই আলফা ডি প্লাস গ্লুকোজের মেল্টিং পয়েন্টটাও আলাদা, 419 কেলভিন, আর এদিকে বিটার হচ্ছে আমাদের 423 কেলভিন। আলফা ডি এর যে স্পেসিফিক রোটেশন বা তোমরা যেটাকে বলছো আপেক্ষিক আবর্তন মান, সেটা 112 ডিগ্রি, আর এদিকে আমাদের বিটার কিন্তু 19 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে গ্লুকোজ কিন্তু আমাদের সাইক্লিক ফর্মে থাকার কথা, ঠিক আছে। আর ফোর্থ পয়েন্টে আমরা কি দেখছি, এই যে আলফা ডি প্লাস গ্লুকোজ আর বিটা ডি প্লাস গ্লুকোজ, তাহলে তুমি আলফা ডি গ্লুকোজকে যদি জলে দ্রবীভূত করে রেখে দাও, তাহলে সে নিজে নিজেই তার আপেক্ষিক আবর্তন মানটা অর্থাৎ স্পেসিফিক রোটেশনটা কমে গিয়ে, ঠিক আছে, কমতে শুরু করবে এবং একটি ফিক্সড একটা স্পেসিফিক রোটেশন দেবে, যেটা হচ্ছে 52.7 ডিগ্রি। আবার যদি তুমি বিটা ডি গ্লুকোজ প্লাস গ্লুকোজ নাও, সেই ক্ষেত্রেও তখন আবার যার মানটা রয়েছিল স্পেসিফিক রোটেশনের 19 ডিগ্রি, সেটা আবার বেড়ে গিয়ে 52.7 ডিগ্রি দেবে, ওখানে কনস্ট্যান্ট হয়ে যাবে, এই জায়গায় কিন্তু আর চেঞ্জ হবে না। তো এই যে স্পেসিফিক রোটেশন এখানে চেঞ্জ হচ্ছে না, তার কারণ এটা একটি ইকুইলিব্রিয়াম মিক্সচার, ঠিক আছে, বা সাম্য মিশ্রণে রয়েছে। এই সাম্য মিশ্রণে 36% ডি আমাদের আলফা ফর্মটা রয়েছে এবং আমাদের বাকি 64% বিটা ফর্মে রয়েছে, ঠিক আছে। তো এখান থেকেও আমরা বুঝতে পারছিলাম যে এখানে আমাদের কিন্তু ওপেন চেইন স্ট্রাকচার না হওয়ার কথা। আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের যখন আমরা অ্যালডিহাইডকে মিথানলের সঙ্গে রিয়াকশন করছিলাম, আমরা একটা অ্যাসিটাল ফর্ম পাচ্ছিলাম, কিন্তু যখন গ্লুকোজকে 1 মলিকিউল অফ মিথানলের সঙ্গে সে কিন্তু বিক্রিয়া করছে, এখানে কিন্তু 2 মলিকিউল মিথানলের সঙ্গে বিক্রিয়া করেছে, এখানে 1 মলিকিউল গ্লুকোজের সঙ্গে 1 মলিকিউল মিথানলে যখন বিক্রিয়া করছে, তখন আমরা একটা মিক্সচার পাচ্ছিলাম, মিথাইল আলফা অ্যান্ড বিটার ডি গ্লুকোসাইডের একটা মিক্সচার। CH2OH সঙ্গে বিক্রিয়া করে আমাদের যে OCO3 যে ফর্মটা পাবো, তার একটা আলফা অ্যান্ড বিটা ফর্ম পাচ্ছিলাম। আচ্ছা, আলফা এবং বিটা ফর্মটা কি সেটা হয়তো পরে আমি বলছি। আচ্ছা, এখানে তোমরা দেখো
রিং স্ট্রাকচারটা আমরা কিভাবে এস্টাবলিশ করলাম? প্রথমে আমাদের গ্লুকোজ মলিকিউলটা দেখো তোমরা ভালো করে, গ্লুকোজ মলিকিউল। এই গ্লুকোজ মলিকিউলে আমাদের ফিফথ যে কার্বন রয়েছে সেটা কিন্তু যাচ্ছে আমাদের ফার্স্ট কার্বনের সাথে রিয়াকশন করছে। দিস ইজ 1 2 3 4 and 5। ফিফথ কার্বনের যে অক্সিজেনের উপরে লোন পেয়ার অফ ইলেকট্রন, দ্যাট ইজ attacking the first carbon of the aldehyde group, and thus there is a shifting of electrons towards the oxygen। এমন ক্ষেত্রে কি হচ্ছে, ও মাইনাস হয়ে যাওয়ার পরে এই এইচটা চলে যাচ্ছে এখানে ও সঙ্গে। তাহলে আমরা কি পাচ্ছি? ফার্স্ট কার্বনে আমরা কি পাচ্ছি? একটা OH গ্রুপ পাবো, আরেকটা H গ্রুপ পাবো, ঠিক আছে? আর এই যে দুটো ফর্ম আমরা তখন থেকে বলে যাচ্ছি আলফা অ্যান্ড বিটা, এই আলফা অ্যান্ড বিটা ফর্ম ডিপেন্ড করবে এই ফার্স্ট কার্বনের OH গ্রুপের পজিশনের উপরে। OH গ্রুপের পজিশন যদি ডান দিকে হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকোজ। ডি প্লাস গ্লুকোজেরই তো ফর্ম এগুলো, ঠিক আছে? আর যদি সেটা বাঁ দিকে হয় সেটা হচ্ছে বিটা ডি প্লাস গ্লুকোজ, ঠিক আছে? এটা হলো। আর এটা তো আমরা ইকুইলিব্রিয়াম সাইন দেখিয়েছি, রিভার্সিবল বোথ ওয়ে, ঠিক আছে? আচ্ছা, এখানে থাকার আমরা তাহলে বুঝতে পারছি যে এর কোনো ফ্রি অ্যালডিহাইড গ্রুপ নেই। ফ্রি অ্যালডিহাইড গ্রুপ নেই, তাই জন্যই কিন্তু সে বিক্রিয়াগুলো দিচ্ছিল না, কিছু বিক্রিয়া সে দিচ্ছিল না, NH2OH এর সঙ্গে দিচ্ছিল না, গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট অথবা ওসাজন ফর্মেশন, এগুলো এই সমস্তগুলো দিচ্ছিল না, ঠিক আছে? আচ্ছা, এই যে পাইরানোজ স্ট্রাকচারটা আলফা ডি প্লাস এবং বিটা ডি প্লাস গ্লুকোজ পাইরানোজ, এটা কেন লেখা হয়েছে? এটা লেখা হয়েছে কারণ এই পাইরান স্ট্রাকচারের সঙ্গে তুলনা করা হচ্ছে। এইটা আমাদের পাইরান স্ট্রাকচারে যখন তুলনা করা হয়, দেখো তোমরা কেমন অক্সিজেন গ্রুপটা রয়েছে অ্যাসিটালের সঙ্গে, এই সাইক্লিক রিং এর সঙ্গে আমাদের অক্সিজেন গ্রুপটা রয়েছে, ঠিক আছে? তো এখানে এই বিক্রিয়ার ফলেই কিন্তু অক্সিজেনটা এইরকম রিং এর সঙ্গে থাকতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফিফথ এবং ফার্স্ট কার্বনের সঙ্গে রয়েছে। এই কারণেই এখানে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ অ্যান্ড বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ আমরা ওয়ার্ডটা ইউজ করেছি। Now we will see that how ring structure is explaining the limitations of open structure. সেই ক্ষেত্রে কি দেখব? আমরা দেখেছি আলফা ডি প্লাস গ্লুকোজ যার 36% রয়েছে এবং বিটার যে 64% রয়েছে সেটা রয়েছে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম মিক্সচারে, সাম্য মিশ্রণে রয়েছে, যার স্পেসিফিক রোটেশন আমরা দেখলাম 52.7 ডিগ্রি। সমস্ত ফর্মগুলোই আলফা নাও বা বিটা নাও, তারা কিন্তু চায় যে সেই সাম্য অবস্থায় আসতে, ঠিক আছে? এই সাম্য অবস্থায় মনে রাখবে, সাম্য অবস্থায় কিন্তু কিছু পরিমাণে ওপেন চেইন স্ট্রাকচারটাও থাকে, কিছুটা পরিমাণে ওপেন চেইন স্ট্রাকচারটা এখানে থাকে, সেটা মাথায় রাখবে। তারপরে আমি বলছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের দেখো সায়ানাইডের সঙ্গে বা অক্সাইন ফর্মেশন বা ওসাজন ফর্মেশন যখন আমরা দেখেছিলাম, ফেলিংস রিডাকশন, এগুলো কিন্তু পসিবল হচ্ছিল কারণ আমি এক্ষুনি বললাম যে নর্মাল যখন ইকুইলিব্রিয়াম মিক্সচারে তখন ওপেন চেন কিছুটা থাকে গ্লুকোজের, ঠিক আছে? আর এরা না এই যে রিয়াকশনসগুলো হচ্ছে, এই রিয়াকশনসগুলো ইউনিডাইরেকশনাল, রিভার্সিবল নয়, ইউনিডাইরেকশনাল, মানে ওই প্রোডাক্টের দিকে যাবে। তো এই সমস্ত যখন স্ট্রং রিয়েজেন্টসগুলো দিয়ে বিক্রিয়া করানো হচ্ছিল তখন সাম্য অবস্থায় যে ওপেন চেইন স্ট্রাকচারগুলো আছে সেইগুলো কিছু পরিমাণে আছে, অল্প পরিমাণে রয়েছে, সেইগুলো বিক্রিয়া দেখাচ্ছিল, আবার সেই সাম্য অবস্থার বিঘ্ন ঘটাচ্ছিল, অর্থাৎ গাঢ়ত্ব কমে যাওয়ায় সেখান থেকে যে রিং স্ট্রাকচারগুলো আছে সেগুলো ভাঙতে শুরু করেছিল ওপেন স্ট্রাকচারে। তাই এই সমস্ত রিয়াকশন তার পক্ষে দেখানোটা সম্ভব হয়েছিল। কিন্তু কিছু রিয়াকশন যে আমরা পড়লাম যে অ্যালডিহাইড দিচ্ছে না, গ্লুকোজ দিচ্ছে না, অ্যালডিহাইডের রিয়াকশন, কিছু অ্যালডিহাইডের রিয়াকশন রয়েছে যেগুলো গ্লুকোজ দিচ্ছে না, তাই জন্যই তো আমাদের মাথায় ডাউট এসেছিল যে এটা রিং স্ট্রাকচার হতে পারে, দেয়ার ইজ নো প্রেজেন্স অফ ফ্রি অ্যালডিহাইড গ্রুপ, মুক্ত অ্যালডিহাইড গ্রুপ নেই। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2,4-DNP, অ্যামোনিয়া, সোডিয়াম বাইসালফাইড, গিবস রিএজেন্ট এর সঙ্গে কোনো বিক্রিয়া নেই, যা নর্মালি আসা কথা, কারণ এটা হচ্ছে আমাদের রিভার্সিবল রিয়াকশনস, এই সমস্ত রিয়াকশনসগুলো রিভার্সিবল রিয়াকশনস। তো বোথ ওয়েতে যায়, আর তাছাড়া এগুলো উইক,
ঠিক আছে? এর কারণে এরা কিন্তু সাম্য অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারছিল না, অর্থাৎ চেন স্ট্রাকচার যেটা আসার কথা, মানে রিং থেকে চেনে কনভার্সন করতে পারছিল না, তার কারণে কোনো বিক্রিয়াও দেখাচ্ছিল না। ঠিক আছে? এক্ষেত্রে রিং থেকে থেকে তোমার চেনে কনভার্ট হচ্ছে, তাই জন্যই এই সমস্ত অ্যালডিহাইড গ্রুপটা তখন ফ্রি হয়ে যাচ্ছে, তখন এই বিক্রিয়াগুলো দেখাচ্ছিল। ঠিক আছে? এটাই হচ্ছে তার এক্সপ্লেনেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের, আমরা মিথাইল আলফা গ্লুকোসাইড থেকে কিন্তু আলফা অ্যান্ড বিটা ডি গ্লুকোজ মিক্সচার থেকে মিথাইল আলফা গ্লুকোসাইড পাই এবং বিটা ডি গ্লুকোসাইড পাই। সেগুলো কিন্তু অ্যাসিটাল যেমন বিক্রিয়া দেখায় তেমনই। এগুলো আমরা ড্রাই HCl এর মাধ্যমে পাই। ড্রাই HCl এর সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন এই গ্লুকোসাইডসগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে? ড্রাই অর্থাৎ শুষ্ক HCl এর সঙ্গে আমরা পাচ্ছি, যেমনটা আমরা অ্যাসিটালেও পাচ্ছিলাম। অ্যাসিটাল যেমন আমাদের বিক্রিয়া করে না বিভিন্ন বেসের সঙ্গে, সেরকম এরাও কিন্তু বিক্রিয়া করে না। তো সমস্ত অ্যাসিটালের যে প্রপার্টি, হেমি অ্যাসিটাল রূপে আছে তো এটা অ্যাসিটালের প্রপার্টি, সেটা কিন্তু এরা দেখাচ্ছিল। গ্লুকোজ এই আমাদের যে গ্লুকোজ রয়েছে সেটা দেখাচ্ছিল। তো আমরা শিওর হচ্ছিলাম যে এটা গ্লুকোসাইডসগুলো ফর্ম করছে, তার মানে এটা রিং স্ট্রাকচারে রয়েছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আলফা এবং বিটা ডি গ্লুকোজের যে মিক্সচার, সেটার সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করলে আমরা আলফা ডি পেন্টা অ্যাসিটেট আগেন বিটা ডি গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট বোথ উই ওয়্যার অবটেনিং। সেটাও আমাদেরকে এটাই আমাদেরকে বোঝাচ্ছিল যে আমাদের কিন্তু রিং স্ট্রাকচার রয়েছে, নট দ্য চেইন স্ট্রাকচার। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা। হ্যাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা, দিস ইজ অলসো ভেরি সিম্পল। এখানে এটা তো আমাদের কি গ্রুপ বলো তো? এটা আলফা ফর্মটা, আলফা ডি প্লাস গ্লুকোজ, এই ফর্মটা। কেন আলফা? এই OH গ্রুপ, প্রথম কার্বনের যে OH গ্রুপ, সেটা আমাদের ডান দিকে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে ফিফথ কার্বনের সঙ্গে ফার্স্ট কার্বনের একটি অক্সিজেন দিয়ে লিঙ্কেজ রয়েছে। তাহলে এটা আমাদের ফার্স্ট কার্বন হলে, আর এটা আমাদের ফিফথ কার্বন, তাহলে এই ফার্স্ট অ্যান্ড ফিফথের মধ্যে অক্সিজেন লিঙ্কেজটা রয়েছে। ঠিক আছে? আর হ্যাওয়ার্থ প্রজেকশন কিভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে, ডান দিকে যে গ্রুপগুলো রয়েছে সেটা সবসময় একটা, আমরা তো দেখতে পাচ্ছি এখানে লাইন ড্র করছি একটা, অর্থাৎ চেন কার্বনের যে বন্ডিংটা এভাবে দেখানো হচ্ছে। ডান দিকের যে গ্রুপগুলো, ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট কার্বনে OH গ্রুপটা ডান দিকে রয়েছে আর H গ্রুপটা বাঁ দিকে রয়েছে। ডান দিকের গ্রুপগুলো নিচে লেখা হবে আর বাঁ দিকের গ্রুপগুলো উপরে লেখা হবে, যেমনটা হয়েছে। ঠিক আছে? সেকেন্ড কার্বনে আমরা দেখতে পাচ্ছি ডান দিকের OH গ্রুপটা তাহলে নিচে যাবে এবং H গ্রুপটা উপরে যাবে, সেটাই হয়েছে। থার্ড কার্বনে কিন্তু একটু চেঞ্জ আছে। থার্ড কার্বনে Hটা ডান দিকে রয়েছে আর OHটা বাঁ দিকে রয়েছে, তাহলে H নিচে এসছে, OH গ্রুপটা উপরে আছে। এইভাবে করা হয়েছে। আর ফিফথ কার্বনে একটু নোট করতে হবে, ফিফথ কার্বনটা তো একটু ডিফারেন্ট। ফিফথ কার্বনের সঙ্গে একটা H আছে, একটা CH2OH আছে। CH2OH সবসময় উপরে লেখা হয়। এইভাবে হ্যাওয়ার্থের প্রজেকশন ফর্মুলাটা আমরা দেখে থাকি, এইভাবে সাইক্লিক রিং এর সাহায্যে আমরা দেখে থাকি। এটা আমাদের বিটা ডি প্লাস গ্লুকোজের ফর্ম, তাই তো? OH গ্রুপটা লেফট হ্যান্ড সাইডে আছে। এক্ষেত্রে আবার সেই ফার্স্ট কার্বনের সঙ্গে ফিফথ কার্বনের যোগসূত্র রয়েছে এবং ফিফথ কার্বনটা এইভাবে একইভাবে লেখা হবে, শুধুমাত্র ফার্স্ট কার্বনের যে OH সেটা বাঁ দিকে আছে আর Hটা ডান দিকে আছে, অর্থাৎ Hটা নিচে থাকবে, OHটা উপরে থাকবে। অর্থাৎ তাই তো আমরা এদেরকে অ্যানোমার্স বলবো। only there is a change in configuration in only one carbon, ফার্স্ট কার্বনেই কনফিগারেশনের বা স্ট্রাকচারের চেঞ্জ রয়েছে, তাই এগুলো অ্যানোমার্স। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানোমেরিক কার্বন, হচ্ছে ফার্স্ট কার্বন হচ্ছে অ্যানোমেরিক কার্বন। ওকে, নেক্সট আমাদের কি আছে একটু দেখে নিই। নেক্সট রয়েছে ফ্রাক্টোজ। ফ্রাক্টোজের ফর্মুলাও কিন্তু C6H12O6, শুধুমাত্র এটা হচ্ছে কিটো হেক্সোজ, অর্থাৎ আমাদের কিন্তু সেকেন্ড কার্বনে, দেখো এটা তো ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বনের সঙ্গে কিন্তু আমাদের অক্সিজেন গ্রুপটা রয়েছে। এক্ষেত্রে কিভাবে বিক্রিয়া হবে? সিক্সথ কার্বনের যদি ধরে নাও ও গ্রুপটা এখানে আমাদের অ্যাটাক করছে কার্বনের উপরে, যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, অক্সিজেনের আবার শিফটিং হবে ইলেকট্রনস, এখানে আমাদের Hটা চলে যাবে। তাহলে আমরা সেকেন্ড কার্বনের স্ট্রাকচারের উপরেই ডিপেন্ড করবে আমাদের আলফা অ্যান্ড বিটা ফর্মসগুলো। ঠিক আছে? আর এখানে আমরা আরেকটু বলে দিই যে ন্যাচারালি অকারিং যে ফ্রাক্টোজ সেটা হচ্ছে D- ফর্মে পাওয়া যায়, D-। ওকে, so that is levorotatory,
মানে আমাদের বামবর্তী অর্থাৎ যে সমবর্তিত আলোক তল রয়েছে সেটাকে বাঁ দিকে ঘোরাচ্ছে, সেই রকম ফ্রাক্টোজটা পাচ্ছি। এই ফ্রাক্টোজের আবার দুটো ফর্ম রয়েছে, আলফা অ্যান্ড বিটা। আলফা অ্যান্ড বিটা ফর্মটা কিভাবে আসছে? সেকেন্ড কার্বনের OH গ্রুপটা কোন দিকে আছে তার উপরে নির্ভর করে, অর্থাৎ এই কার্বনটা। এই কার্বনে আমরা কি পাচ্ছি? এই কার্বনে আমরা একদিকে পাবো CH2OH, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আরেকটার দিকে পাবো আমরা OH। যদি এই OH-টা ডান দিকে থাকে তাহলে আমরা পাবো আলফা ফর্মটা, যদি এই OH-টা বাম দিকে থাকছে তাহলে আমরা পাবো বিটা ফর্মটা। ঠিক আছে? এবারে ফিশচার প্রজেকশন দিয়ে আমাদের আলফা অ্যান্ড বিটা ফর্মটা কিভাবে আমরা লিখবো, ফিশচার বা হাওয়ার্ড প্রজেকশন দুটোই আমরা দেখব। ফিশচার প্রজেকশনে যেমন আমরা লাইনিং করে লিখি, যেমন এটা আমাদের দিস ইজ 1, ওকে, 1 2 3 4 5 and 6, ওকে। সো সেকেন্ড কার্বন আর 6 কার্বনের মধ্যে জয়েনিং রয়েছে, সেরকম ভাবে এখানেও আমাদের সেকেন্ড কার্বন আর 6 কার্বনের মধ্যে জয়েনিং রয়েছে, আর বাকি যেমন হয় তেমনই রয়েছে। আমাদের OH গ্রুপগুলো যেগুলো ডান দিকে রয়েছে সেগুলো নিচে রয়েছে, আর উপরে রয়েছে লেফটের দিকে যেগুলো রয়েছে, সেইভাবেই সাজানো হয়েছে পুরো জিনিসটাকে। আর এটা অবশ্যই ফ্রাক্টোপাইরানোজ হবে। তো ফিশচার প্রজেকশন অ্যান্ড হাওয়ার্ড প্রজেকশন অফ আলফা ডি মাইনাস ফ্রাক্টোপাইরানোজ এটা। What about the beta one? Beta is just the opposite, right? Beta OH will be in the left hand side, so left hand side এ আছে তাই এটা উপরে রয়েছে, এবং CH2OH গ্রুপটা নিচে রয়েছে। একই জিনিস সেকেন্ড আর 6 কার্বনের সঙ্গে অক্সিজেনের লিঙ্কেজ রয়েছে, ঠিক আছে? আর জাস্ট এই যে 6 কার্বনের CH2 আছে, তো H গ্রুপগুলো এইভাবে লেখা হয়েছে, দেখো H গ্রুপগুলো, আর কিছু না, বাকি সব সেম। বাকি আর কিছু আছে তো আমরা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ওকে। তো ফিউরানাল স্ট্রাকচার দিয়েও আমরা এটা লিখতে পারি। ফিউরানাল স্ট্রাকচারে কি হচ্ছে, জাস্ট সেকেন্ড কার্বনে আমরা ফিফথ কার্বন, যদি ফিফথ কার্বনেও তো OH গ্রুপ ছিল, অক্সিজেনের উপর লোন পেয়ার অফ ইলেকট্রন ছিল, সেটা যদি অ্যাটাক করে তাহলে এরকম ধরনের লিঙ্কেজ আমরা পাবো সেকেন্ড আর ফিফথের মধ্যে, ঠিক আছে? এখানে আমরা পেয়েছি, দেখো 1 2 3 4 5 6, সেকেন্ড আর ফিফথের মধ্যে অক্সিজেন লিঙ্কেজ রয়েছে। আর বাকি যেমন লেখা হয় OH গ্রুপ যেগুলো ডান দিকে রয়েছে সেগুলো নিচে আসবে, আর যেই গ্রুপগুলো বাঁ দিকে রয়েছে সেগুলো উপরের দিকে লেখা হবে, ঠিক আছে? একই জিনিস, জাস্ট এটা ফিউরানের সঙ্গে আমরা করেসপন্ডিং করে লিখছি, এই যে ফিউরানের স্ট্রাকচার। তো সেই জন্য আমরা এইভাবে সেকেন্ড আর ফিফথের মধ্যে যখন লিঙ্কেজ রয়েছে সেটা দেখানো হচ্ছে। তো দিস ইজ দ্য ফিশচার প্রজেকশন অ্যান্ড হাওয়ার্ড প্রজেকশন অফ আলফা ডি ফ্রাক্টোপাইরানোজ। বিটার ক্ষেত্রে ঠিক উল্টো হবে, বিটার ক্ষেত্রে OH গ্রুপটা যেহেতু লেফট হ্যান্ড সাইডে আছে সেইভাবেই সাজানো হবে জিনিসটাকে, ঠিক আছে? আমাদের সেকেন্ড, এখানেও আমাদের সেই একই জিনিস, জাস্ট এই ফার্স্ট কার্বনের কনফিগারেশন চেঞ্জেস, দ্যাটস আর anomers, okay? So this is how this carbohydrate part is completed, because all the other parts like sucrose, lactose, এই যে disaccharides আর polysaccharides, cellulose, এগুলো তো নেই সিলেবাসে দেখা হয়েছে, ঠিক আছে? নেক্সট ডে আমরা প্রোটিনস আর নিউক্লিক অ্যাসিডসটা করব। সবাই ভালো থাকবে।